রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আমরা কথা বলবো রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে। আদিত্য, আপনার কাছে জানতে চাই, এই যেটা আমরা খবরে বলছিলাম, দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচন শুরু হচ্ছে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। সব কিছু মিলে মানে নির্বাচনের শুরু থেকে যে প্রায় শেষের দিকে চলে আসছে সময়সীমা, কি মনে হচ্ছে কেমন হচ্ছে নির্বাচন বা কেমন হলো এই নির্বাচন? আরও বাকি আছে নির্বাচন শেষ হতে। সব মিলিয়ে যদি বলতে চাই, ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচন হচ্ছে। তো রাজনীতির যে বিউটি বা এই নির্বাচনের সবচেয়ে যে সৌন্দর্য সেটি হচ্ছে যে আপনি জানেন যে এখানে 11 দল থেকে যে প্রার্থী হয়েছেন কর্নেল অলি আহমেদ, এবং তিনি জানেন তার ভোটের সংখ্যা কত, ভোটার কতজন আছেন, 90 জন ভোটার। এবং এই নির্বাচনে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে তাদের যাওয়ার সুযোগ নেই, কারণ এখানে আইনি বাধ্যবাধকতা আছে। যদি কোনো ভোটার যদি দলের বাইরে ভোট দিয়ে থাকে তাহলে সেই বিষয়ে ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তো সেই কারণে আসলে এখানে এই নির্বাচন অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র, এবং এই নির্বাচনের ফল কি হবে এটি আসলে অনেকটাই জানা আছে। এবং আমরা যেটি আপনি দেখেছেন যে আমার একটি প্রতিবেদনেও আমি প্রচার করেছি যে মানে বিজয়ের দ্বারপ্রান্তে, অর্থাৎ বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সেই জায়গায় যে বিষয়টি মোটা দাগে বলতে চাই, এখানে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কর্নেল অলি আহমেদেরও আমাদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল ২-১ দিন আগে। সেখানে অলি আহমেদও বলেছেন যে তার ফল কি হতে পারে সেটি তিনি জানেন, কিন্তু মানে এই নির্বাচনের রাজনীতির যে সৌন্দর্য এবং মানে অংশগ্রহণমূলক একটা যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য তিনি প্রার্থী হয়েছেন। ফলাফল উনি জানেন, তারপরে ওই যেটা আপনি বলছেন রাজনীতির বিউটি বলে যে ব্যাপারটা, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় জানতে চাই, এই নির্বাচন যখন শুরু হলো, নির্বাচনটা নিয়ে কিন্তু শুরু থেকেই নানা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত কিন্তু বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পেয়েছেন। আমরা যদিও কিন্তু অনেকের নাম শুনছিলাম। আপনার কাছে পুরো এই নির্বাচনে যে নানা গুঞ্জন ছাপিয়ে অবশ্যই মির্জা ফখরুল মনোনীত হলেন, বিষয়টি নিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই। এই দিয়ে আসলে আমরা নানা ধরনের সংবাদ প্রচার করেছিলাম এবং নানা গুঞ্জনও ছিল। আপনি জানেন বিভিন্ন গণমাধ্যমে এর আগে থেকে রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া সহ এবং মূলধারার কিছু গণমাধ্যমেও বিভিন্ন রকম তথ্য দিয়ে যখন দল থেকে ঘোষণা দেওয়ার আগে নানা রকম গুঞ্জনের ডালপালা মেলেছিল। কেউ বলেছিল যে মির্জা ফখরুল ইসলাম হতে যাচ্ছেন, আবার কেউ বলেছিল যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি আছেন তিনি হয়তো ভারমুক্ত হচ্ছেন। এরকম নানা গুঞ্জনের ডালপালা ছিল। তবে সব কিছু আসলে অবসান হয়েছে। এখানে দলের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আসলে তার দলের বিষয়ে দলের জন্য যার সংগ্রাম, দীর্ঘ অবদান, বিশেষ করে আপনি জানেন যে গত 17 বছর ধরে যখন বিরোধী দলের ভূমিকায় ছিলেন বিএনপি, তখন পুরো দলকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেনে নিয়েছেন তারেক রহমানের নির্দেশনায়। তো এই জায়গায় তার দলের ক্ষেত্রে দল তাকে নানা দিক বিবেচনা করে, প্রধানমন্ত্রী অর্থাৎ দলের প্রধান এখন তারেক রহমান, তিনি নানা দিক, তার ত্যাগ, সংগ্রাম এবং রাজনীতিতে তার যে একটা অনবদ্য ভূমিকা, বিশেষ করে বিএনপিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, এবং কি তৃণমূল থেকে একেবারে আপনি স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত দলকে ধরে রাখা। অর্থাৎ তারেক রহমান তো তখন দেশের বাইরে ছিলেন, তারেক রহমানের নির্দেশনায় তখন সব কিছু আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব থাকাকালীন সময়ে তিনি পুরো এই ভূমিকাটুকুই পালন করেছেন। তো এসব বিবেচনায় আমরা এটা মনে করতে পারি যে দলের প্রধান তাকে শেষ পর্যন্ত তার যোগ্য মূল্যায়ন করেছেন নিঃসন্দেহে। আরেকটি বিষয় যে বঙ্গভবন আসলে নানান ঘটনার সাক্ষী। আমরা দেখেছি কাউকে নির্দিষ্ট সময়ের আগেই ক্ষমতা ছাড়তে হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যিনি নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তার ক্ষেত্রে বিষয়টি কি হতে পারে? না, সেটি তো আসলে এখন তো রাজনৈতিক সরকার রয়েছে, সেখানে আপনি জানেন যে আসলে রাজনীতির পট পরিবর্তন হয়, বিভিন্ন সময়ে পরিবর্তন হয়। যেমন আপনি শাহাবুদ্দিন, মোহাম্মদ সবশেষ রাষ্ট্রপতি যিনি ছিলেন, 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু পুরো সময় তার দায়িত্ব পালন, অর্থাৎ রাষ্ট্রপতি পদ 5 বছরের জন্য তিনি নিয়োগ পেলেও
তিনি কিন্তু 1 বছর 9 মাস বাকি থাকতেই তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। এবং যদিও এটির বিষয়ে রাষ্ট্রপতি বলেছেন তিনি নিজেও অস্বস্তিতে ছিলেন, কারণ একটি দলীয় সরকার নির্বাচিত হয়েছে এবং তারা তাদের মতো করে রাষ্ট্রপতি নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। এবং আমরা দেখেছিও যে রাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত দলীয় থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে। যেটি আপনি বলছেন যে নানা ঘটনার আসলে সাক্ষী বঙ্গভবন, এখানে আসলে কাউকে কাউকে সসম্মানে বিদায় নিতে হয়েছে এবং কাউকে কাউকে মানে মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় নিতে হয়েছে। আপনার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনার পর্যালোচনা শুনছিলাম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা অনেকেই জানি না, সাধারণ দর্শকদের কথা বলছি, তাদের জন্য জানতে চাই যে রাষ্ট্রপতির ক্ষমতা আসলে কতটুকু? একটি বিষয় আপনাকে আগে ক্লিয়ার করতে হবে, রাষ্ট্রপতি কিন্তু সরকার প্রধান নয়। সংবিধান অনুযায়ী তিনি সাংবিধানিকভাবে প্রধান ব্যক্তি, অর্থাৎ রাষ্ট্রপ্রধান। এখানে আমরা অনেক ক্ষেত্রে প্রথমত গুলিয়ে ফেলি যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এক করে ফেলি। তো এখানে আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে হচ্ছে যে সংবিধানের যে 48-এর 3 অনুচ্ছেদ রয়েছে, সেখানে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম 2টি ক্ষমতা আছে, যেটি মোটা দাগে যদি আমি বলতে চাই, এর একটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর নিয়োগ এবং দ্বিতীয়টি হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগ। এই 2টি ক্ষমতা রয়েছে 48-এর 3 অনুচ্ছেদ যদি সংবিধানে আপনি দেখে থাকেন। এবং এখানে কিছু জটিলতা বলতে সংবিধানে সব কিছুই পরিষ্কার আছে, যেমন সংখ্যাগরিষ্ঠতা পেলে সেখানে সে নিয়ম অনুযায়ী সংসদের নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সাধারণত এটি হচ্ছে যে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন, এটি হচ্ছে রাষ্ট্রপতি। এবং সংখ্যাগরিষ্ঠতা যদি না পায়, যদি কোনো দল যদি না পায়, সেখানেও সংবিধানে খুব গুরুত্বপূর্ণ রোল দেয়া হয়েছে আপনার রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে, যেটি আপনি কোনো এবং সাংবিধানিক যদি কোনো সংকট দেখা দেয়, আপনি দেখেছেন যে অন্তর্বর্তী সরকার কিভাবে গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন গঠন হয়েছে তখন কিন্তু রাষ্ট্রপতির সাংবিধানিক একটা সংকটের কথা তখন কিন্তু বলা হয়েছিল এবং এই সংকট সমাধানের জন্য তখন এই রাষ্ট্রের যে প্রধান, অর্থাৎ সাংবিধানিক যে প্রধান রাষ্ট্রপতি, সেখানে তার দ্বারস্থ হতে হয়েছে এবং সেই নানামুখী এরকম যখন সাংবিধানিক সংকট থাকে তখন সেই জায়গায় মানে নির্বাহী প্রধান, অর্থাৎ দেশের নির্বাহী প্রধানমন্ত্রী হলেও রাষ্ট্রপ্রধানের এরকম কিছু ক্ষমতা রয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আদিত্য আরাফাত। আপনার মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম, রাষ্ট্রপতি নির্বাচনে পর্যালোচনা শুনলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।